তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা 12। লেখনীতে তাবাসসুম খাতুন। রাত 12:05। নিশানের গাড়ি থামলো নির্জন এক পরিবেশে, যেখানে কোনো গাড়ির আওয়াজ নেই, মানুষের আওয়াজ নেই, একেবারে স্তব্ধ, নিশ্চুপ। রাস্তাটা একটু উঁচু নিচু, ডান পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর বাঁ পাশে গ্রাম্য এলাকা, তবে রাস্তা ছাড়া অনেকটাই দূরে। নদীর বুকে আশ্রে পড়ছে চাঁদের আলো। কি সুন্দর না দেখাচ্ছে, যেন প্রকৃতিকে অনুভব করতে হলে এখানে আসতে হবে। নিশান গাড়ি থেকে নামলো। নিশানের সাথে জিহানও নামলো। নিশান গাড়ির ডিকির উপর উঠে বসলো, জিহানও তাই করলো। নিশান একটা সিগারেট বের করে ধরিয়ে টান দিতে লাগলো। একইভাবে জিহানও তাই করলো। নিশান চোখ ছোট ছোট করে বলল, আমার কপি করিস তুই? জিহান নিজের মতো সিগারেটে টান দিতে দিতে বলল, আমার বয়ে গিয়েছে তোকে কপি করতে। সিগারেট তুইও খাস, আমিও খাই, পাড়ার মানুষও খায়, তাই এখানে কপি করার কোনো প্রশ্নই আসে না। নিশান আর কিছুই বলল না, চুপ রইল। দীর্ঘ নীরবতার পরে জিহান বলল, এখানে আসলি কেন? এমনি। কোনো বিষয় নিয়ে কি সিমের সাথে রাগ করেছিস? নিশান সিগারেটে টান দিয়ে বলল, তোর বোনটাই হলো রাগের একটা ফ্যাক্টরি, তাই কিছু করলেও কি না করলেও কি, তোর বোনের কাছে গেলে আমার রাগ দ্বিগুণ হয়ে যায়। তোর কথার মানে বুঝলাম না। সব কথা সবাইকে বুঝতে নেই, বাল বুঝবো শালা। এই পর্যন্ত একটা ভালোভাবে কিছু বলেছিস তুই? আচ্ছা বাদ দে এইসব কথা। নিশান সিগারেটে টান দিয়ে বলল, বল। অডিও বুক কি শুনিস এখনো? নিশান বাঁকা হেসে বলল, কেন শুনবো না? মানে এখনো শুনিস? সন্দেহ আছে কোনো? জিহান একটু ভেবে বলল, না, তবে বিয়ে হয়ে গিয়েছে আমার বোনের সাথে থেকে এখন কিভাবে শুনিস? তো বিয়ে হয়ে গিয়েছে, বউ আছে, তাতে আমার অডিও বুক শোনায় কি যায় আসে? জিহান একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দিবি? বলে ফেল। জিহান গলা পরিষ্কার করে বলল, আমি যেহেতু তোর বন্ধু তাই জিজ্ঞেস করছি, ঠিক আছে? নিশান বিরক্ত কণ্ঠে বলল, কথা না ঘুরিয়ে মেইন জায়গায় অ্যাকশন মার শালা। জিহান একটু কেশে বলল, ইয়ে মানে তোদের ফার্স্ট নাইট কি শেষ? নিশান আচমকা জিহানের দিকে তাকালো, চোখ ছোট ছোট করে। জিহান যেন এই প্রশ্ন করেও বিপদে পড়ল। এই সাইকোবেটা এখন তাকে মারে নাকি এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়? নিশান চোখ নামিয়ে নিয়ে হেলাম দিল, কপালে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলল, যেই দিন তার সম্মতি পাবো ওই দিন তাকে আপন করে নেব, কিন্তু জোর করব না। জিহান অবাক কণ্ঠে বলল, ভাই, তাহলে তুই এসব শুনে কিভাবে ঠিক থাকিস? মানে কন্ট্রোল করিস কিভাবে? নিশান বাঁকা হেসে বলল, কোল্ড জেল আছে। নিশানের কথা শুনে জিহান কেসে উঠল। নিশান কিছু বলবে তখনই তার ফোনের নোটিফিকেশন আসলো। নিশান উঠে বসলো, ফোন হাতে নিয়ে দেখলো ফেসবুক থেকে আসছে। নিশান ফেসবুক ওপেন করলো। যেই পিকে সিমি নিশানের বাড়ির ঠিকানা দিয়েছিল সেইটা একদম তার সামনে আসলো। নিশান সম্পূর্ণটা পড়ে ঠোঁট চেপে ধরল। জিহান নিশানের দিকে তাকিয়ে আছে। নিশানকে কিছু বলতে না দেখে জিহান বলল, কি রে, কি হলো আবার? নিশান ফোন অফ করে জিহানের দিকে তাকিয়ে বলল, তোর বোনের সতীনের ঘর করার ইচ্ছা হচ্ছে, বুঝলি? জিহান বুঝতে না পেরে বলল, মানে কি? আমি বুঝতে পারলাম না। বোঝার দরকার নেই, কয়দিন পরে লাইভ দেখে নিস। বলেই নিশান নেমে গেল। জিহানও নামলো। ও বলল, লাইভ দেখবো মানে? নিশান গাড়িতে উঠতে উঠতে বলল, মানে আমি লাইভে আসবো, তুই কমেন্ট করিস ওর গাড়িতে। জিহান উঠে বসে। নিশান কথার সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। নিশান আবার গাড়ি ঘোরালো। গাড়ি যে আবার কোথায় যাচ্ছে জিহান তা জানে না, তবে সে আর কোনো প্রশ্ন করল না। গাড়ি আপন গতিতেই চলতে লাগলো। তোর সতীনের ঘর করার খুব ইচ্ছে হচ্ছে, তাই না ইস্যু? সিমি কাপা কণ্ঠে বলল, না না, আমি আমি ওই ওই যে ফাজলামো করেছি। নিশানের হাতে থাকা ছুরিটা এপাশে ওপাশে ঘুরতে ঘুরতে সিমির দিকে এগিয়ে আসলো। বেবি তোতলাচ্ছ কেন? সিমি ভয়ে পেঁচাতে পেঁচাতে দেওয়ালে পিঠ ঠেকালো। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ মারবেন না আমাকে, ছেড়ে দিন। নিশান এক হাতে ছুরি ধরে আছে আর এক হাতে দেওয়ালে রেখেছে। ছুরিটা সিমির মুখের সামনে এনে বলল,
মারবো না তো জান, আদর করব। তুমি সত্যি চাও আমি বিয়ে করি? না না, আমি তো মজা করেছি, সত্যি বলছি। নিশানের মুখের ভাব পাল্টে গেল। সে জোরে চিৎকার দিয়ে বলল, মজা? সব বিষয়ে তুই মজা মারাস? আমি কি তোর দাদা লাগি নাকি যে মজা করবি? বালের মজা। বলেই নিশান ছুরিটা সিমির পেটে ঢুকিয়ে দিল। রক্ত বের হচ্ছে প্রচণ্ড। সিমি জোরে চিৎকার দিয়ে উঠল। তার কণ্ঠের আওয়াজও যেন বেইমানি করছে, বেরোচ্ছে না, কষ্ট হচ্ছে। আর নিশান খিলখিল করে হাসছে। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মরে গিয়েছে সে, বেঁচে নেই আর। তখনই কানে ফজরের আজানের ধ্বনি আসলো। সিমি বেডের উপর লাফ দিয়ে উঠল। উঠে লাইট অন করলো। পেটে হাত দিয়ে দেখলো, না রক্ত নেই, ছুরি নেই। সিমি জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে। পাশে টি টেবিলে থাকা জগ থেকে পানি ঢেলে খেয়ে নিল। সারা দেহ ঘামছে। এসি চালানো আছে, তাও ঘাম হচ্ছে। মাথা চেপে ধরে নিজেকে রিল্যাক্স করতে লাগলো। এভাবে প্রায় 10 মিনিট লাগলো স্বাভাবিক হতে। স্বাভাবিক হতেই সে নিজেই নিজেকে বলল, সিমিরে, সময় থাকতে দ্রুত ডিলিট কর তোর কমেন্ট, নয়তো এই ভয়ঙ্কর স্বপ্নটা সত্যি হয়ে যাবে। বলেই সিমি নিজের ফোন হাতে নিয়ে সেই পিকে কমেন্টে ঢুকে অনেক খুঁজে খুঁজে নিজের কমেন্ট বের করলো। তারপর ডিলিট করে দেয়। দিয়ে বুকে হাত দিয়ে 2-3 বার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, যদি বাঁচতে চাস তাহলে এরকম ভুল আর কখনো করবি না। বাঘের গুহায় যে যে কোনো সময় যাবি না, সাবধান করে দিলাম। কি স্বপ্ন মাইরি, আমি তো মনে করেছিলাম মরেই গিয়েছি। সিমি আর বেডে বসলো না। সে বেড থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে গেল। সকাল 8টা বাজে। বাড়ির সকলে ডাইনিং টেবিলে সকালের নাস্তা করছে। সিমিও আছে, কিন্তু নিশান আর জিহান নেই। তারা এখনো বাড়ি ফেরেনি। কোথায় আছে কেউ জানে না। আজকে সিমি ভার্সিটি যাবে। অনেকদিন হয়ে গিয়েছে তারা ভার্সিটিতে যায় না। তাজউদ্দিন সিমিকে উদ্দেশ্য করে বলল, ভার্সিটি কি আর যাবে না? সিমি মাথা নিচু করে বলল, জি বড় আব্বু, আজকে যাব। তারপর আর কোনো কথা হলো না। সবাই চুপ, যে যার মতো নাস্তা করতে লাগলো। নাস্তা শেষ করে সিমিরা বিদায় নিয়ে চলে গেল ভার্সিটির উদ্দেশ্যে। বাড়ির কর্তারা নিজেদের অফিসে চলে গেল। সিমিরা নিজেদের গাড়ি করে যাচ্ছে। সামিয়া জারাকে ডাক দিয়ে বলল, জানিস জাউরা পাখি, একজন বিয়ে করে বর পেয়ে আমাদের ভুলে গিয়েছে। যারা একটু দুঃখ প্রকাশ করে বলল, হ্যাঁ রে সামুরামু, আমরা এখন কেউ না, এখন তার জামাই তার সব। সিমি চোখ ছোট ছোট করে তাদের দুজনের দিকে তাকিয়ে বলল, তোরা কি ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বলছিস? না না, তোকে বলবো কেন? তুই তো জামাই নিয়ে বিজি, আমাদের কথা কি আর শুনবি? সিমি ভুরু কুচকে বলল, আমি বুঝতে পারছি তোরা আমাকে মিন করছিস। যারা এবার রাত্রিকে বলল, শোন রাতের নেশা, আমরা আজ থেকে 3 বান্ধবী। রোজিনার বাচ্চা সিমি তার জামাইকে নিয়ে থাকুক। সিমি এবার দাঁতে দাঁত চেপে বলল, হারামের দলেরা, আমি মরছি আমার জ্বালায়, ওনারা আসছে টিপ্পনি কাটতে। সামিয়া বলল, কিরে, কি জ্বালায় মরস? ওই বিদেশি কুত্তা আমার জীবনটাকে কয়লা করে দিল। রাত্রি তখন বলল, কয়লা কি বেচতে পারবো? সিমির চোখ রাঙিয়ে বলল, চুপ বেডি। ঠিকই তো বলল রাতের নেশা। তুই কি স্বার্থপর হয়ে গিয়েছিস, এক ছাদের নিচে থেকেও তোর সাথে কথা বলতে পারি না। সিমি চারার দিকে তাকিয়ে বলল, এগুলো তোর ওই বিদেশ ফেরত ভাইকে বল। শালা হাতি আমার জীবনটা তেজপাতা করে দিল। কথা নেই বার্তা নেই, ঠুস ঠাস করে মারতে আছে। আমার গালটা মনে হয় সরকারি পেয়েছি। যারা হাসি দিয়ে বলল, আমার ভাইকে নোবেল দিতে হবে, এই কাজটা আরও আগে কেউ করলে ভালো হতো। ভাবি যান, আমার ভাই তার জায়গায় ঠিকই আছে। যারার কথা শুনে সামিয়া আর রাত্রি হেসে দিল। সিমির আগে ফুঁসছে। যারা সিমিকে দেখে বলল, এই দেখ, আমার ভাবিজান এখন আমার ভাইয়ের মতো হয়ে গিয়েছে, কিভাবে রেগে আছে দেখ, ফুল নাশপাতি ভাইয়ের কপিক্যাট। সিমি এইটা শুনেই মুখ ঘুরিয়ে ওদিক ফেলল। অসম্ভব, আমি ওই বিদেশি কুত্তাকে কোনো কালই কপি করিনি আর করবও না। সময় আসলে দেখা যাবে বেবি। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে দেখে নিস। তাদের গল্প করার মধ্যেই ভার্সিটিতে গাড়ি পৌঁছালো। তারা 4জন নেমে ক্লাসের দিকে রওনা হলো। সময়টা দুপুর, এখন 1:10। সূর্যের প্রখর তাপ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। তাও সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত। একটু আগেই নিশান আর জিহান চৌধুরী ম্যানশনে প্রবেশ করল।
বাড়িতে তখন 3 কর্তা ছিল না। গিন্নিরা রান্নাবান্নার কাজে ব্যস্ত, তাই কে গেল কে আসলো সেটা তারা খেয়াল করেনি। জিহান আর নিশান নিজেদের রুমে চলে গেল। লম্বা শাওয়ার নিয়ে দুজনই একসাথে রুমে ঘুমিয়ে পড়ল। ব্ল্যাঙ্কেটটা কোমর পর্যন্ত তুলে এসি অন করে ঘুমের মধ্যে পাড়ি জমালো। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 2টার কাঁটা চলে আসলো। সিমিরা বাড়ি ফিরলে মাত্র যে যার রুমে ফ্রেশ হতে ব্যস্ত। বাড়ির 3 কর্তা সহ রুবেল শেখ আর তিহানও বাসায় আসলো। তারাও নিজেদের ব্যবসার কাজে বাইরে গিয়েছিল। তারাও ফ্রেশ হতে নিজেদের কক্ষে গিয়েছে। বাড়ির গিন্নিরা সহ মেহেরিমা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে। একে একে সবাই ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো। সিমিকে দেখে সেলিনা জিজ্ঞেস করলো, সিমি মামুনি, নিশান কোথায়? সিমির যেন রাগ হচ্ছে। নিশান কোথায় আছে সে কিভাবে জানবে? আছে হয়তো কোথাও, সেটা তাকে জিজ্ঞেস করার কি আছে? সিমি স্বাভাবিকভাবে হেসে উত্তর দিল, জানি না বড় আম্মু, হয়তো অফিসে আছে। সেলিনা আর কোনো কথা বলল না। সবাই চুপচাপ নিজের খাবার খেতে লাগলো। এর মধ্যেই সদর দরজা দিয়ে একটা মেয়ে প্রবেশ করলো। হাতে বড় লাগেজ, ছাই মাটির রঙের জিন্স আর সাদা টপস, গলায় স্কার্ফ ঝুলানো, চোখে কালো সানগ্লাস, চুলগুলো ছেড়ে দেওয়া, শুধু সামনে থেকে একটু তুলে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো আছে। মেয়েটা এসে চিৎকার করে ডাকলো, খালা আম্মু। সবার দৃষ্টি মেয়েটার দিকে গেল। সেলিনা দৌড়ে গিয়ে মেয়েটার কাছে তাকে জড়িয়ে ধরলো। এদিকে ডাইনিং টেবিলে বসে সবাই দেখছে। আসলে মেয়েটাকে কেউই জানে না। হয়তো তাজউদ্দিন জানে, তাই তো নিজের মতোই খেয়ে যাচ্ছে, কোনো দিকে না তাকিয়ে। সেলিনা মেয়েটার মুখে হাত রেখে বলল, আমার মামুনিটা কত শুকিয়ে গিয়েছে, তুই কি খাওয়া দাওয়া করতিস না ঠিক মতো? মেয়েটা চোখের সানগ্লাস খুলে মিষ্টি একটা হাসি দিয়ে সেলিনার গাল টেনে দিয়ে বলল, বেশি গোলুমুলু হয়ে গেলে তো আর কেউ বিয়ে করতে চাইবে না। সেলিনা মেয়েটার মাথায় হালকা চাটি মেরে বলল, পাগলি মেয়ে আমার। বলেই সেলিনা আবারও উচ্চস্বরে একটা সার্ভেন্টকে ডেকে দিল, মিনা, এই মিনা। মিনা দৌড়ে আসে সেলিনার কাছে। জি বড় ম্যাডাম, বলেন। সেলিনা মেয়েটার লাগেজ মিনার হাতে দিয়ে বলল, নিশানের পাশের রুমের দরজাটা খুলে দে, আর এই লাগেজ সেখানে রেখে আয়। আমি পরিষ্কার রেখেছি, তাও যদি ময়লা থাকে একটু পরিষ্কার করে দে দ্রুত। মিনা আর না দাঁড়িয়ে থেকে দৌড়ে চলে গেল। সালাউদ্দিন এবার বলে উঠল, ভাবি, এই মেয়েটা কে, চিনলাম না তো। দেখছো, ওকে পেয়ে তো তোমাদের সাথে পরিচয় করাতেই ভুলে গেলাম। বলেই সেলিনা মেয়েটার হাত ধরে সবার সামনে নিয়ে গিয়ে বলল, এই যে মেয়েটা, ইনি হলো আমার চাচাতো বোনের মেয়ে, আমার ভাগ্নি। অনেক বছর দেশের বাইরে ছিল পড়াশোনা করতে, আপাতত দেশে এসেছে, আমাদের বাড়িতেই থাকবেন। আর হ্যাঁ, ওর নাম মার্জিনা আলম মিষ্টি। মিষ্টি বলেই ডাকে সবাই। কেউ কিছুই বলল না, শুধু দেখলো। তারপর সেলিনা মিষ্টিকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। পরিচয় শেষে সেলিনা সবার দিকে তাকিয়ে বলল, এই তোমরা খাচ্ছ না কেন, খেয়ে নাও। বলে মিষ্টির দিকে তাকিয়ে বলল, মামুনি, তুমি নিজের রুমে যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর লাঞ্চ করবে। মিষ্টি আর কিছুই বলল না, সবার দিকে এক পলক তাকিয়ে সেলিনার থেকে বিদায় নিয়ে উপরে উঠে গেল। মিষ্টি চলে যেতেই সিমি জারার হাতে চিমটি কেটে ফিসফিস করে বলল, আচ্ছা, দুনিয়াতে যত আবর আছে সবগুলো কি আমাদের বাড়ির ঠিকানাতেই পাওয়া যাবে? সিমির কথা শুনে জারা নিজের হাসি আটকিয়ে সিমিকে ফিসফিস করে বলল, আরে আমার ভাবি যান, বাদ দে ওইসব, ওই মাইয়া কিন্তু সাধারণ মাইয়া না। নিজের জামাইরে আঁচলে বেঁধে রাইখো, নয়তো মাইয়া উড়াই নিয়ে যাইব, তখন কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না। সিমি মুখ ভাঙিয়ে বলল, হাউ ফানি। যারা শেষে কিনা ওই বিদেশি কুত্তার জন্য আমি কপাল চাপড়াবো? এই মেয়ে যদি বিদেশি কুত্তাকে নিয়ে ম্যারাথন দৌড় দিয়ে পালাতে চায়, আমি সিমি হেল্প করব, বিকজ দৌড় দেওয়ার সময় যদি কোনো বাধা আসে। যারা এদিকে ওদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোর কপাল ভালো সিমি, ভাই শোনেনি এসব, যদি শুনতো তাহলে তোর সরকারি গালটা লাল রঙে রঞ্জিত করত। বলে যারা খাওয়াতে মনোযোগ দিল। সিমিও আর পাত্তা দিল না, নিজের মতো খেতে লাগলো। মিষ্টি উপরে নিজের রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকেও যেন ঢুকছে না। কারণ একটাই, তার রুমের পাশে যে রুমটা আছে ওটা নিশানের। মনটা চাচ্ছে ঢুকে পড়তে রুমের ভেতরে, কিন্তু ঢুকতে পারছে না।
এইভাবে দোটানাতে ভুগতে ভুগতে প্রায় 10 মিনিটের মাথায় মিষ্টি রুমের দরজাটা আস্তে আস্তে খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে রুমের দরজা আবার লাগিয়ে দিল। রুমের ভেতরে তিমিরে ঢাকা অন্ধকার আর ঠান্ডা। মিষ্টি নিজের ফোনের টর্চ অন করলো। বেডের টর্চের আলো পড়তেই দেখতে পেল কেউ একজন ঘুমিয়ে আছে উবু হয়ে, ব্ল্যাঙ্কেটটাও কোমর পর্যন্ত তোলা। রুমটা যেহেতু নিশানের, তাই মিষ্টি শিওর হয়ে গেল ওইটা নিশানই হবে। মিষ্টি এগিয়ে গেল আস্তে আস্তে করে, নিশানের বেডের পাশে শুয়ে পড়ল। নিশানের গায়ে একটা হাত দিল। মিষ্টির দম যেন বন্ধ হয়ে আসছে। নতুন নতুন অনুভূতি, এই সব কিছু গলার কাছে বন্ধ হয়ে আসছে দম। যেদিন থেকে তাকে বিয়ে করার কথা বলা হয়েছে সেদিন থেকেই নিশানের ছবি, নিশানের সম্পূর্ণ সব কিছু নিয়েই সে দেখতে দেখতে নিশানকে ভালোবেসে ফেলেছে। যেই ভালোবাসা থেকে সে উঠতে পারবে না, থাকতেও পারল না। তার আসার কথা ছিল এখনো অনেক পরে, কিন্তু আজকেই চলে এসেছে। এতদিন কল্পনাতে নিশানকে জড়িয়ে ধরেছে, কিন্তু বাস্তবে নিশানকে এইভাবে কাছে পেয়ে জড়িয়ে ধরার অনুভূতিটা যেন বলার বাহিরে। মিষ্টি যে এত এক্সাইটেড যে সে কী করবে বুঝতে পারছে না। মিষ্টি আরও একটু শক্ত করে নিশানকে জড়িয়ে ধরতে নিশান পাশ ফিরল, মিষ্টির দিকে ফিরল। মিষ্টির গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। নিশান মিষ্টির গায়ে হাত দিল। মিষ্টি যেন কেঁপে উঠল। এদিকে নরম কোনো কিছু দেখে নিশানের কপাল সহ মুখ কুঁচকে গেল। হাতড়ে হাতড়ে মিষ্টির চুল দেখল মেয়েদের মতো। নিশান দ্রুত হাত বাড়িয়ে ল্যাম্প পোস্টের কাছে সুইচ অন করলো, সাথে সাথে ঘর আলোকিত হলো। এদিকে মিষ্টি দ্রুত উঠে বসলো বিছানা থেকে। নিশানের দিকে তাকাতেই জোরে চিৎকার দিয়ে উঠল। মিষ্টির চিৎকার দেখে সেও চিৎকার দিল। দুজনের চিৎকারের মধ্যে ওয়াশরুমের দরজায় খট করে শব্দ তুলে কেউ একজন বের হয়ে আসলো। দুজনের সামনে তাকিয়ে দেখে নিশান দাঁড়িয়ে আছে, একটা টাওয়াল কোমরে জড়ানো, আরেকটা টাওয়াল গলার দুই পাশে ঝুলানো। চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। নিশান নিজের রুমে অচেনা একটা মেয়েকে দেখে ভুরু কুঁচকে ফেলল। তার পাশে জিহানকে দেখে কুঁচকে যাওয়া ভুরু যেন আরও কুঁচকে গেল। নিশানের কুঁচকানো ভুরু দেখে জিহান বেড থেকে নেমে এসে নিশানের পাশে দাঁড়িয়ে বলল, বিশ্বাস কর দোস্ত, এই মেয়েকে আমি চিনি না। আমি ঘুমিয়েছিলাম আর এই মেয়েটা কখন এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পেরে লাইট অন করে দিয়ে চিৎকার করলো। জিহানের কথা শুনে নিহান মিষ্টির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কে তুমি? মিষ্টি কিছু বলবে এর মধ্যেই রুমের দরজা খুলে প্রবেশ করলো সিমি। সে রুমে ঢুকে দরজা লাগিয়ে সামনে ঘুরতেই দেখে মিষ্টি বেডে বসে আছে আর জিহান নিশান এক জায়গায় দাঁড়িয়ে আছে। দুই ভাইয়ের একটার গায়ে পোশাক নেই। সিমি উচ্চস্বরে বলল, ছি ছি, নাউজুবিল্লাহ, আপনারা কি করছিলেন? আমি কি ভুল টাইমে এসে পড়েছিলাম? সরি, আমি চলে যাচ্ছি। বলে সিমির দরজার হাতলে হাত দিতেই শোনা গেল নিশানের হুঙ্কার, খোদার কসম ইস্যু, তুই যদি এই রুম থেকে বের হয়ে যাস তোকে জ্যান্ত কবর দেবো আমি। বুঝতেছিস তো, জ্যান্ত কবর। নিশানের এমন বাণী শুনে সিমির পা কেন পুরো শরীর যেন সেখানে জমে গেল। নিশান এবার মিষ্টির দিকে তাকিয়ে জোরে চিল্লিয়ে বলল, এই মেয়ে কে তুমি? এখানে কি করছো? মিষ্টি মাথা নিচু করে বলল, আমি মিষ্টি। মিষ্টির এই কথা শুনে নিশান রাগে গজগজ করতে করতে বলল, তুই কোন জায়গার কোন দামে কেনা মিষ্টি আমি জানতে চাইনি সেইটা, তুই এখানে কি করছিস সেটা জানতে চেয়েছি আমি, ড্যামেট। নিশানের কথায় সিমি মিষ্টি দুজনেই কেঁপে উঠল। মিষ্টি এবার বলল, সেলিনা চৌধুরী আমার খালামণি হয়। আপনি তো নিশান তাই না? আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর কয়দিন পর বিয়ে, সেই জন্য আমার এখানে আসা। মিষ্টির কথা শুনে সিমি মনে মনে বলল, জেনে বুঝে বাঘের খাঁচায় ধরা দেওয়া ফিটার খাওয়া মামুনি। এদিকে মিষ্টির এই কথা শুনে নিশান দাঁতের দাঁত চেপে বলল, কোনো বিয়ে টিয়ে হবে না, বেরিয়ে যা রুম থেকে। নিশানের কথা যেন মিষ্টির পছন্দ হলো না, তাই বলল, কেন হবে না? খালামণি রাজি, আপনি ওরা। বাকি কথা শেষ করতে না দিয়ে নিশান চিল্লিয়ে বলল, আমি শতবার বিয়ে করতে পারি, তবে পাত্রী হিসেবে আমার ইস্যুকেই লাগবে। এখন বেরিয়ে যা আমার রুম থেকে। নিশানের এই কথাগুলো যেন মিষ্টির মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু সিমি মনে মনে বলল, শালা হতচ্ছাড়া বিদেশি কুত্তা, আমিও শতবার বিয়ে করব, রাস্তার এক পাগলকে বিয়ে করব, তোকে না। মিষ্টি বুঝতে না পেরে প্রশ্ন করলো,
ইস্যু আমার মনে হয় আপনি এই মেয়েকে বলছেন, উনি তো আপনার বউ। মিষ্টিকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে নিশান চিৎকার দিয়ে বলল, খবরদার মেয়ে, মুখের কথা মুখে ঢুকিয়ে নে। ও আমার কোনো কালের বোন ছিল না, ও আমার বোন লাগেও না, ও আমার বউ লাগে, বউ, বুঝেছিস? বউ মানে ওয়াইফ, ওয়াইফ। বেরিয়ে যা আবার রুম থেকে, যা যা বেরিয়ে যা, আই সে গেট আউট। মিষ্টির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে ওই জায়গায় আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। এদিকে সিমি মাথা নিচু করে আছে। এখন না জানি কোন ধরনের অ্যাটম বোম বিস্ফোরণ হয়। নিশান জিহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোকে কি স্পেশালভাবে ইনভাইট করতে হবে রুম থেকে বেরোনোর জন্য? জিহান মেকি হাসি দিয়ে বলল, না না, যাচ্ছি, তোর রুমে থাকার শখ মিটে গিয়েছে। কোথাকার কোন পাগল আমার বউয়ের হক চুরি করে নিল। বলে জিহান বের হয়ে গেল রুম থেকে। এখন রুমে সিমি আর জিহান। সিমি কি করবে বুঝতে পারছে না। আচ্ছা, ও কি চলে যাবে? যদি চলে যায় তখন ওকে যদি ও জ্যান্ত কবর দিয়ে দেয়? না না, থাক। নিশান এক পা করে সিমির দিকে এগিয়ে আসলো। সিমির কাছে এসে ঘাড়ের এই পাশ ওই পাশ করে ফুটালো, এক হাত দিয়ে দরজা লক করলো। সিমির কাছে দাঁড়ালো, কয়েক ইঞ্চি ফাঁকা আছে। নিশান সিমিকে বলল, খেয়েছিস? সিমি উপর নিচ মাথা নাড়ালো। নিশান আবার বলল, এই রুমে কি করতে এসেছিস? সিমি মনে মনে বলল, আসছিলাম একটু শান্তিতে থাকতে। উমা, এসেই দেখি বাঘ গুহায় আছে, জানলে কি আমি আসতাম নাকি? কিন্তু মুখে বলল, এমনি ঘুরতে ঘুরতে চলে এসেছি। ঘুরতে ভালোবাসিস? সিমি ওইভাবে মাথা নিচু রেখেই বলল, হুম। নিশান সিমির কাছ থেকে সরে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, সন্ধ্যায় তোকে নিয়ে ঘুরতে যাব, তৈরি থাকিস, দ্বিতীয়বার যেন আর বলতে না হয়। নিশান ভাই ঘুরতে নিয়ে যাবে, এটা শুনে যেন সিমি শকড হয়ে গিয়েছে। সে নিশানের দিকে হাঁ করে তাকিয়ে পড়তে নিশান বলল, আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতে বলিনি, রেডি হয়ে থাকতে বলেছি। এখন এই রুম থেকে বের হয়ে যা। সিমি নিজের শখ নিজের মধ্যে রেখে রুম থেকে বেরিয়ে বিড়বিড় করলো, বিদেশি কুত্তা এত ভালো হলো কবে থেকে? আমাকে নিয়ে ঘুরতে যাবে? আল্লাহ মনে হয় সুবুদ্ধি দিয়েছে।